তো 2025-এর একটা সারপ্রাইজ, নিজেকে সারপ্রাইজ দেওয়ার একটা বিষয়। 2025-এ আমি N250, এই বাইকটা কিন্তু N250 নট N160, সো লাল কালারটা ক্রয় করলাম। আর বাইকটা মাত্র চলেছে 36 কিলোমিটার, দেখতেছেন। তো 36 কিলোমিটার বাইকটা চলেছে, আপনাদের সাথে একটা রিভিউ ভিডিও শেয়ার করা হয়নি, বা আমি যে বাইকটা ক্রয় করেছি সেটা সারপ্রাইজও দেওয়া হয়নি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। কারণ আপনাদের সাথে সব কিছু বিষয় তো আমি শেয়ার করি, অ্যাটলিস্ট বাইক রিলেটেড যে সমস্ত ঘটনাটা আছে সবগুলো আমি শেয়ার করার চেষ্টা করি। এখন এই বাইকটা কেন কিনেছি, কী কারণে কিনেছি, কী জন্য কিনেছি, এটা সম্পূর্ণ আপনারা শুনবেন। এর পরে একটা আপনাদের সাথে আমি সরাসরি কথা বলতেছি, জাস্ট গাড়ি থেকে নেমে, তারপর আপনারা ওইটা দেখবেন যে কী কারণে আমি বাইকটা ক্রয় করেছি, কাদের জন্য এই বাইকটা প্রয়োজন। আর এই বাইকটা আমি বর্তমানে ক্রয় করেছি 2 দিন হলো। সো 2 দিনে 36 কিলোমিটার চলেছে, কারণ আমার অফিস বন্ধ ছিল আর আজকে অলমোস্ট রবিবার। সো অফিসে যাচ্ছি, তার মধ্যে আপনাদের সাথে শেয়ার করতেছি যে বাইকটা কেন কিনেছি, কত দিয়ে কিনেছি। আর এটা কিন্তু অবশ্য N250 নট N160। হায়ার সিসির যুগে কেন আমি এখনও 150 সিসি 160 সিসিতে পড়ে থাকবো, 65 সিসিতে পড়ে থাকবো। হায়ার সিসি বাংলাদেশে পারমিট আসছে, হায়ার সিসি কিনবো না কেন? হয়, এটা তো হয় না, হায়ার সিসি কেনা যাক, এই কারণে বিশেষ করে এটা নেওয়া। সো এখন এই বাইকটার স্পেসিফিকেশন নিয়ে বিভিন্ন কিছু কথা আমি আপনাদেরকে শেয়ার করব। ইভেন কত টাকা আমার কাছে নিয়েছে, কত টাকা সার্ভিস চার্জ নিয়েছে, ইভেন বাইকটা রেজিস্ট্রেশন চার্জ কত নিয়েছে, সবই আমি শেয়ার করব। তার আগে বাইকটাতে তেল নাই, বাইকটা আপনার কত করে মাইলেজ দিচ্ছে চাও দেখা হয় নাই। আজকে অবশ্য ফুল করব টাঙ্কি ফুল করার পরে আমি বুঝতে পারবো কত করে মাইলেজ দিচ্ছে বর্তমানে বাইকটা। আমার জানা মতে এক্সপেকটেশন মাইলেজ 30 তো হবে, 30 হওয়ার কথা, এখন দেখা যাক কত পাই। তো 30 হলেই এনাফ, কারণ 30 যদি একটা 250 বা 250 সিসি বাইক থেকে মাইলেজ আশা করি তাহলে এনাফ, আর কিছু লাগে না। কারণ সিসিটাও তো দেখতে হবে, নট 160, নট 150, নট 165, এটা হলো 250 সিসি। এটা হলো আমার নতুন বাজাজ N250। সো 250-র যুগে কেন আমরা পিছিয়ে পড়ে থাকবো, বা আমি কেন পিছিয়ে পড়ে থাকবো। আমি এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে শেয়ার করেছিলাম যে আমি যতদূর সম্ভব আমার সুজুকি জিক্সার SF যে বাইকটা আছে ওইটা আমি ইউজ করব না, বিকজ ওই বাইকে ম্যাক্সিমাম অনেক সমস্যা দিচ্ছিল। আমি ইদানিং যাবৎ একটা ম্যাক্সিমাম সমস্যা যেটা ভুগতেছিলাম সুজুকি জিক্সার SF বাইকে। সো ওই বাইকটায় ম্যাক্সিমাম দেখা যাচ্ছে আপনার মোস্ট অফ দ্য টাইম থ্রোটল ছেড়ে দিচ্ছিল, একটা থ্রোটল বডিতে প্রবলেম ছিল সাডেন টাইম। আর একটা ম্যাক্সিমাম যে সমস্যাটা হয়েছে সেটা হলো আপনার আমি জ্যাম জটে যদি কাটতে যাই তাহলে বাইকের দেখা যাচ্ছে আপনার হ্যান্ডেল থেকে ক্যাট 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 একটা আওয়াজ আসতেছিল। পরবর্তীতে আমি ডাক্তার দেখাইলাম, মানে বাইকের ডাক্তার। সচরাচর ডাক্তার বলতে যারা বাইকের কাজ করে তাদেরকে বলা হয় বাইকের ক্ষেত্রে। সো বাইকের ডাক্তার দেখানোর পর উনি আমাকে বলতেছিল আপনার বাইকটা তো অনেক দিন হয়েছে, আপনার বাইকটার মনে হয় বল রেসার চলে গেছে। সো তারপর আমি ওনার সাথে শেয়ার করলাম যে বল রেসার চলে গেলে তো বল রেসার চেঞ্জ করতে হবে। পরে উনি বলছে আপনি চেঞ্জ না করে চাইলে গ্রিস ট্রিস করে দিলে আরো কিছু কিলো চালাতে পারবেন, 1-1.5 কিলো। তারপর আমি বল রেসারটা আপনার গ্রিস ট্রিস করেছি। আরেকটা যে প্রবলেমটা হয়েছে সুজুকির বর্তমানে 250 বা হাই রেঞ্জের বাইকগুলো বের হওয়ার পরে সুজুকির যে লোয়ার সিসির বাইকগুলো আফটার মার্কেট প্রাইস অনেক ডাউন খেয়েছে। সুজুকি হয়তো মার্চ বা এপ্রিল বা জুনের পরবর্তীতে সুজুকি যে কম সিসির বাইকগুলো আছে সেগুলোর প্রাইস কমাতে পারে। আমি দুই একটা মার্কেট প্লেস, দুই একটা ফেসবুক গ্রুপ থেকে যতটুকু জানতে পারছি অতটুকু আপনাদেরকে শেয়ার করলাম। এখন আসেন কেন আমি N250 কিনলাম। বাংলাদেশে তো অনেক বাইক আছে, N250 কেন? এটা কিন্তু N250, অনেকে আবার বলতে পারেন N160। না ভাই, N250, এখানে অনেক কিছু দাগ আছে, এগুলো আপনার জাস্ট স্টিকারের দাগ, এগুলো এখনো উঠাই না, জাস্ট কালকেই শোরুম থেকে বাইকটা বার করছি। এখন এই বাইকটা কেন কিনলাম? বাজারে তো অনেক প্রকার বাইক ছিল। হ্যাঁ ভাই, বাজারে অনেক বাইক ছিল, এখন অন টেস্ট আছে, কারণ নাম্বার এখন আমি করি নাই, নাম্বার করতে একটু সময় লাগবে, কারণ একটা বাইক সেল করে আরেকটা বাইক ক্রয় করছি। এখন আপনারা যদি জানতে চান আমার আগের যে অ্যাসেপটা আছে ওইটা কত টাকায় বিক্রি করছি, আফটার সেল সার্ভিস অনেক খারাপ ছিল। তারপর আমার এক পরিচিত ভাই ব্রাদারের থ্রুতে অনেকটা ভালো দাম পেয়েছি। আমি যেসব আপনার সাওয়ারি, তারপর বিএসবি মার্ট, আদার যে সমস্ত যারা ক্রয় করে বিক্রি করে তাদের কাছে গেছিলাম, তারা আসলে প্রাইসটা অনেক কম বলছে, 2,60,000 বলছিল। পরবর্তীতে আমি মোটামুটি 3,10,000-এর ভিতরে সেল করি, সেটা একটা নিনজা টেকনিকের মাধ্যমে। এখন এই বাইকটা কেন? 250 তো সুজুকি SF FI-ABS 250 আসছে, সুজুকি SF 250 আছে, FI-ABS যেটা ওইটাও আছে, SF-ও আছে। এখন দুইটা রেখে কেন আমি পালসার 250 কিনলাম? ভাই, বাইকের লুকটা একবার দেখেন, খারাপ না কিন্তু চলে। এখন অনেকে বলতে পারেন ইন্ডিয়ান বাইক, ভাই আপনি ইন্ডিয়ান বাইক কিনছেন, এতদিন জাপানি অরিজিনাল বাইক ইউজ করছেন।
আমার লাইফে এটা হলো 5 নাম্বার বাইক, মানে 5টা বাইক আমার নিজের লাইফে এতটুকু বয়সে আমি ইউজ করেছি। আমার এই ক্রয় করে কিছু কিছু বাবার টাকাও ছিল, কিছু কিছু আমার নিজের টাকা ছিল, কিছু কিছু ফ্যামিলির টাকা ছিল। এখন যেহেতু বিজনেস করতেছি, এখন সম্পূর্ণ আমার নিজের টাকাই। আসেন এই বাইকটা কেন আমি ক্রয় করছি। আমি যখন মার্কেট অ্যানালাইসিস করলাম এই বাইকটা আর আপনার সুজুকি এফআই এভিএস 250 যেটা, ওইটার ভিতরে 2 নিউটন মিটার টর্ক এদিক সেদিক আছে। আমি স্ক্রিনে দিয়ে দিব, হয়তো এটাতে 2 নিউটন মিটার টর্ক বেশি, নয়তো ওইটাতে 2 নিউটন মিটার টর্ক কম। এটা আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতেছেন এখন। সো ওই নিউটন মিটার টর্ক যখন আমি বিবেচনা করতে গেছি, তারপর আমি ইন্ডিয়ান কিছু রিভিউয়ারের রিভিউ দেখলাম। ইন্ডিয়ান যেসব রিভিউয়ার আছে, ইন্ডিয়াতে কিন্তু বাজাজ বাইক একটা ফেমাস বাইক। ইন্ডিয়াতে এই লেখাটা হলো একটা বিশ্বাসের প্রমাণ। ইন্ডিয়ার তুলনা দিচ্ছি, অনেকে বলতেছেন ভাই ইন্ডিয়ার তুলনা কেন দিচ্ছেন, ভাই যে জাপানি বাইকগুলো আপনারা ইউজ করতেছেন কতটুকু জাপানি আপনারা বুকে হাত দিয়ে বলেন তো। চাকা থেকে ধরে রিম থেকে ধরে সবগুলো ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার হয়, সবগুলো আমাদের দেশে ইন্ডিয়া থেকে আসে। তাহলে আপনি ইন্ডিয়া যতই বয়কট করেন, ইন্ডিয়ান বাইক চালাবেন না, ইন্ডিয়ান বাইক ইন্ডিয়ান বাইক উইক, তারপরে তো আপনি ইন্ডিয়ান বাইক ইউজ করবেন দিন শেষে, কারণ ইন্ডিয়ান বাইক ইন্ডিয়া থেকে আমাদের সব পার্টসপাতি আসবে, এটা স্বাভাবিক। ইন্ডিয়ার বিভিন্ন ইউটিউবারের রিভিউ দেখি, রিভিউ দেখার পর ওনারা অনেকেই আসলে স্পিড টেস্টিং রিভিউ দিয়েছিল, কুইক থ্রোটল রিভিউ দিয়েছিল, মানে কুইক অ্যাক্সিলারেশন রিভিউ। সো কুইক অ্যাক্সিলারেশন রিভিউতে N250 যেটা আছে এটা বারে বারে এগিয়ে যাচ্ছিল। এখন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আর ইন্ডিয়ান পরিপ্রেক্ষিতে মার্কেট তো এক না। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ান পরিপ্রেক্ষিতে বাইক ম্যানুফ্যাকচারিং সিস্টেমও এক না, এটা আমি বিশ্বাস করি। এখন দেখেন বাংলাদেশে যে বাজাজ পালসার যারা ডিস্ট্রিবিউটর, সে পালসার ডিস্ট্রিবিউটররা কিন্তু আপনার আহামরি এক্সিলেন্ট, মানে দেখা যাচ্ছে মার্কেট ওরিয়েন্টেড কাস্টমার তারান বা মার্কেট ওরিয়েন্টেড দোকানগুলো তারা প্রোভাইড করে নেই। বাংলাদেশের ক্ষেত্রে বলতেছি, আমি যখন বাইকটা ক্রয় করতে গেছি আমার রেড কালারটা চয়েস ছিল আর ব্ল্যাক কালারটা। আমি বাজাজ N250 বাইকটা রেড কালারও পাচ্ছিলাম না, ব্ল্যাক কালার পাচ্ছিলাম না, আরেকটা আপনার সম্ভবত নেভি ব্লু কালার বা ওরকম একটা কালার হতে পারে। সো ওই কালার বাইকটা অ্যাভেলেবেল ছিল। এখন ওই বাইকটা আমি নিব না, কারণ আমার দুইটা কালার ফেভারেবল ছিল। ফার্স্টে ছিল ব্ল্যাক, সেকেন্ডে ছিল রেড। এখন যদি আমি ব্ল্যাক কালার না পেতাম তাহলে অবশ্যই রেড কিনতাম, যদি রেড না পেতাম তাহলে ব্ল্যাক কিনতাম। আমি কিন্তু অনেক বাংলাদেশের স্বনামধন্য কিছু সেকেন্ড বাইক যে শোরুম আছে তাদের কাছে গিয়েছিলাম, তাদের কাছে অনেক বাইক ছিল। দেখা যায় আপনার N250 ছিল, বাজাজ পালসারের অনেক বাইক ছিল, তারপর সুজুকির যে লেটেস্ট মডেলের বাইকটা আছে ওইটাও ছিল। দেখেন অনলি কিন্তু চলেছে 66 কিলোমিটার মাত্র আমি বাইকটা ক্রয় করার পরে। এটা কিন্তু আপনার ওডি ওডি মিটারে 66 কিলোমিটার, আমি এখনো টাইমটা ঠিক করি নাই। সো 66 কিলোমিটার চলছে বাইকটা। এখন যদি বাইকের এক্সপিরিয়েন্স শেয়ার করি তাহলে আমি পারবো না, কারণ আমি নিজেই বাইকটা মাত্র 46 কিলোমিটার চালাইছি। 46 কিলোমিটার চালায় বাইকের এক্সপিরিয়েন্স শেয়ার করা যায় না। এখন আসেন বাজাজের কিছু কিছু জিনিস শোরুমে আমার যেটা ফেভারেবল মনে হয় নাই, কারণ আমি একটা জাপানি অরিজিন বাইক কোম্পানিতে জব করতাম। আপনারা অনেকে জানেন আমি ইয়ামাহাতে জব করতাম 2021-22 সালে মার্কেটিং সেলস হিসেবে। সো সেলস মার্কেটিং এ যখন আমি জব করতাম ইয়ামাহাতে, তখন কিন্তু ইয়ামাহা বাংলাদেশে যে সমস্ত সার্ভিসগুলো প্রোভাইড করতো এটা থেকে বাজাজ অনেক পিছিয়ে আছে। বাজাজের এদিক থেকে উন্নতি করতে হবে। তারপর সুজুকিরও দেখা যাচ্ছে আফটার সেল সার্ভিস, সুজুকির যে শোরুমগুলো চকচক চকচক সেগুলো থেকেও বাজাজ একটু পিছিয়ে আছে। আমি নিয়েছি তেজগাঁও থেকে, তেজগাঁও ল্যাবেট হসপিটালের পাশে একটা শোরুম আছে, ওইখান থেকে। আমার বাসা হলো আপনার এয়ারপোর্টের আশেপাশে, খিলগেদের আশেপাশে। দিস ইজ ফর এই কালারটার জন্য। এখন এই কালারটার জন্য কেন, আমি যেদিন বাইক ক্রয় করব আমার বাসার একদম পাশেই হলো আপনার উত্তরা। সো উত্তরাতে আমি বিভিন্ন জায়গায় খোঁজখবর নিছি, উত্তরাতে আপনার ব্ল্যাক কালারও নাই, রেড কালারও নাই, জাস্ট ওই যে একটা কালার আপনার বললাম নেভি ব্লু কালারের মতো সম্ভবত, ওই কালারটা অ্যাভেলেবেল আছে। ওই কালারটা শুধু আছে, আর এই কালারটাও নাই, প্লাস ব্ল্যাক কালারটাও নাই। আমার তো দুইটাই পছন্দের কালার। এখন দুইটা পছন্দের কালার রেখে আমি কেন ওই কালারটা নিব, আমার দুইটা যেহেতু পছন্দের কালার আছেই। তো দুইটা পছন্দের কালার আছে, এই কারণে আমি এই দুইটাকেই পছন্দ করলাম, যে এই দুইটা ছাড়া আমি অন্য কোনো কালার নিব না। বাজাজ পালসার বাইক যারা ক্রয় করবেন, আমার বাইকটা ক্রয় করছি মাত্র 66 কিলোমিটার। এখনো কিন্তু বাইকের দেখেন ম্যানুফ্যাকচারিং ডিফল্ট আছে, মানে অনেক জায়গায় দেখা যাচ্ছে আপনার রং তেমন হয়নি, মানে জং 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 আছে। এগুলো জাস্ট আপনার বাংলাদেশের পেন কোয়ালিটি, বাইক কোয়ালিটি, ম্যানুফ্যাকচারিং কোয়ালিটি অনেক বাজে। এটা বাংলাদেশে শুধু সুজুকি না, ইয়ামাহা না, আপনি বাজাজেও সেম, টিভিএসও সেম। যেহেতু 4টা কোম্পানি আমি নিজে ক্রয় করে চালিয়েছি, আমি তো সুজুকির 2টা বাইক ওন করেছি, 2টা বাইক ক্রয় করে ইউজ করেছি, সবগুলোতেই বাংলাদেশের ম্যাক্সিমাম এই প্রবলেমটা ভুগতে হয় আমাদেরকে।
যদি আমরা বাংলাদেশের কাস্টমার পার্সপেক্টিভ ভিউ থেকে বলি, আমাদের বাংলাদেশে বাইক কোম্পানিগুলোকে আরও সচেতন হতে হবে। এখন দেখা যাক রয়্যাল এনফিল্ড বাংলাদেশে আসলে তারা যদি মার্কেটে ছাড়ে বাইকগুলো, তারা কীরকম প্রাইজে বাইকগুলো দিতে পারে এবং কীরকম ম্যানুফ্যাকচার তারা করতে পারে। তারাও কি এরকম জাস্ট দেখা যাচ্ছে জং ধরে যায়, বাইক কেনার আনার সাথে সাথেই জং ধরে যায়, বাইক ওইখানে থাকা অবস্থায় জং ধরে যায়, এরকম হয় না? তাদের একটু ভালো পরিমাণে তারা সার্ভিস দিতে পারে। যদি এরকম হয় তাহলে রয়্যাল এনফিল্ড কি করার আছে ভাই? বাংলাদেশে যদি রয়্যাল এনফিল্ডও এরকমই বাইক দেয়, কিছু করার নাই তো। আমাদের কাস্টমাররা বাধ্য হয়ে রয়্যাল এনফিল্ড কিনবে। যেমন আমি বাজাজের বাইক কিনছি, আমি জানি বাজাজের বিল কোয়ালিটি খারাপ, এর আগেও আমি দেখছি অনেক ভিডিও। কিন্তু একটা জিনিস ভালো কি, বাজাজের আপনার এই টাঙ্কিটা সম্পূর্ণ স্টিলের। ওই আমরা এতদিন যে প্লাস্টিক ট্যাঙ্কি ইউজ করছি, আমার লাইফে যে কটা বাইক ইউজ করছি সবগুলি প্লাস্টিক ট্যাঙ্কি ছিল, শুধু একটা বাইক ছাড়া, সেটা হলো ইয়ামাহা এফজেড ভার্সন 2টা ছাড়া। প্রাইস কত পড়েছে, আমি যে বাইকটা ক্রয় করলাম, বাইকটার প্রাইস আমার কাছ থেকে নিয়েছে বা কোনো ডিসকাউন্ট দিয়েছে কিনা? ভাই বাজাজের বর্তমানে কোনো ডিসকাউন্ট ছিল না আমি যখন বাইকটা ক্রয় করেছি। আমি বাইকটা ক্রয় করেছি আপনার 15 জানুয়ারি 2025। সো 15 জানুয়ারি 2025-এ বাইকটা ক্রয় করি। ওই সময় বাইকের কোনো ডিসকাউন্ট ছিল না, বাইকটার প্রাইস ছিল 3,40,000। আর রেজিস্ট্রেশন নিয়েছে আমার কাছ থেকে 13,500 টাকা রেজিস্ট্রেশন কস্ট, অনেকের কাছ থেকে 16,000 নেয়। আমি বলেছি যে আমি বাইক নিয়ে যাব, নিয়ে দেখাবো বিআরটিতে, ওই টাকাটা আপনার বিআরটিতে দিতে হবে না। আমি এটা নিজেই বলেছি, কারণ আমার বাসার পাশেই হলো আপনার উত্তরা বিআরটি, আমি যেখানে এখন বর্তমানে থাকি। সো উত্তরা বিআরটিতে আমি নিয়ে যাব বাইকটা, নিয়ে যাওয়ার পর বাইকটাকে দেখাবো। দেখানোর পর তারা যে পরিদর্শনের জন্য 2,000 টাকা ঘুষ নেয় বাইক প্রতি, বাইকের ছবি দেখে জাস্ট ওকে বলে দেয়, ওইটা আমি করব না। আমি জাস্ট বাইক দেখাবো, তারপর নিয়ে আসবো। আমার 2,000 টাকা সেভ হয়েছে, এই কারণে 2,000 টাকা কম পড়েছে, 13,500 টাকা পড়েছে। না হলে আমারও 15,500 16,000 মতো পড়ে যেত। অনেকে আসলে বাইক ক্রয় করার পর ওই যখন দোকানদারকে বলে যে আমার একটা কাগজ করে দিবেন, তখন ওনারা বলে যে আপনার 20,000 টাকা লাগবে, 18,000 টাকা লাগবে, 16,000 টাকা লাগবে। আপনি জাস্ট বাসায় বসে থাকবেন, কাগজ হলে আমরা ফোন দেবো, নিয়ে যাবেন। তাদেরকে আসলে বাইকটা কোনো দেখায় না, জাস্ট একটা বাইকের ফটো দেখিয়ে সম্পূর্ণ বাইকগুলো লাইসেন্স করে। ওইটা কোনো প্রবলেম না, কিন্তু আপনার টাকাটা একটু বেশি লাগতেছে। এখন অনেকে আসলে হ্যাসেল নিতে চায় না। আমার কিন্তু সমস্যা নেই, আমি স্টুডেন্ট মানুষ, প্লাস হলো টুকটাক উত্তরাতে আমার রেগুলারই যাওয়া হয় আমার বিজনেসের কাজে। একটা ছোট্ট বিজনেস আছে, সেই বিজনেসের কাজে। এখন সেক্ষেত্রে আমার প্যারা নাই, আমি চাইলে দেখাই আনতে পারবো। আমার বাইকটা কালকে শিডিউল পড়েছিল, আমি কালকে জাস্ট বাইকটা দেখাইছি। আজকে দেখানোর পর আজকে সন্ধ্যার দিকে অবশ্য যে আপনার একটা পারমিট আছে, রোড পারমিট, সেটা আসার কথা। ওইটাতে আসলে ওইটার সাথে আপনার ট্যাক্স টোকেনটা ব্যাংকে পাবো, ব্যাংক থেকে অবশ্য শোরুমে গেছে ট্যাক্স টোকেন। সো শোরুম থেকে ট্যাক্স টোকেন আনার পর আর হলো আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আজকে বিকালে সম্ভবত পাওয়ার কথা। এখন দেখি অ্যাকনোলেজমেন্ট স্লিপটা যদি আজকে বিকালে পাই তো আপনারা দেখতেছেন, আর যদি অ্যাকনোলেজমেন্ট স্লিপ আজকে বিকালে না পাই, সো আপনারা তো জানবেনই, অবশ্যই ভিডিওতে আমি আপডেট দিব যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ পেতে কত সময় লাগছে। আমি আজকে অবশ্য বাইক দেখায় আনছি, জাস্ট বাইক যা লাইন ধরছি, ধরার পর 5-7টা বাইক ছিল আমার সামনে, 10 থেকে 15 মিনিট লাগছে, অন এভারেজ হয়ে গেছে। তো এত অল্প সময়ের ভিতরে হবে আমি নিজেও চিন্তা করি নাই, কারণ বাংলাদেশের কাজ আমি নিজেও চিন্তা করেছিলাম যে অনেক সময় লাগবে। আর যেহেতু নতুন বাইক কিনেছি, কোনো প্যারা টেরা পড়ি কিনা, টাকা পয়সা দিব না, এই কারণে আমি নিজেও চেষ্টা করেছিলাম একবার টাকা পয়সা দেওয়ার জন্য। সচরাচর আমাদের দেশের মানুষ যেটা করে। তো আপনারা যদি টাকা পয়সা না দিতে চান তাহলে আমার এই প্রসেসটা ফলো করতে পারেন। এখন আপনারা কি এই বাইকটা ক্রয় করতে পারবেন? আমি এখন বলবো না ক্রয় করতে পারেন না, কারণ বিল কোয়ালিটি বর্তমানে দেখতেছি অনেক বাজে। আমি বাইকটা ইউজ করি 5 থেকে 7,000, 8,000, 10,000 কিলো। তারপর আমি আপনাদেরকে এক্সপিরিয়েন্স প্রতি আপলোডে পাবেন, প্রতি ভিডিওতে এই বাইকের এক্সপিরিয়েন্স পাবেন। এই বাইক সম্পর্কে আরো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করেন, কমেন্ট করলে আমি কোশ্চেনের অ্যান্সার অবশ্যই দিব। আর যদি কোনো কিছু জানতে হয় তাহলে অবশ্যই বলতে পারেন। এখন অনেকের একটা প্রশ্ন থাকে, এই বাইকটা কি লিকুইড কুল বা এটাতে একটা কুলার ইউজ করছে, এটা কিভাবে কাজ করে? এটাতে আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে বলবো। আর এই বাইকটার একটা খারাপ দিক হলো একটা হর্ন ইউজ করছে। এই একটা হর্ন আপনারা এটা চেঞ্জ করতেই হবে, এই হর্নটাও আমি চেঞ্জ করব। সেই হর্ন চেঞ্জ করার একটা ভিডিও আমি দিব আপনাদের। আরও একটা জিনিস আমি চেঞ্জ করে ফেলেছি অলরেডি, এটা লুকিং গ্লাস, অরিজিনাল লুকিং গ্লাসটা চেঞ্জ করেছি। ওইটার একটা ভিডিও আসবে, কেন চেঞ্জ করেছি, কি সমস্যায় পড়েছিলাম অরিজিনাল লুকিং গ্লাস, ওইটা আমি আপনাদেরকে দেখাবো। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, আমি যখন বাইকটা নিয়ে শোরুম থেকে আসতেছিলাম তখন আমার সাথে এক বড় ভাই গেছে। উনি যখন বাইকটা চালাচ্ছিল তখন এদিক দিয়ে অটো মেরে দেয়, অটো মেরে দেওয়ার পর এই লাইটটা কিন্তু ভেঙে যায়। যেদিন আমি বাইকটা শোরুম থেকে বের করি ওদিনই, তো ওই সময় বাইকটার কিন্তু এই লাইটটা সাইড যে আপনার ইন্ডিকেটর লাইটটা ভেঙে যায়। এখানে সুপার গুলো মেরে কস্টিপ মেরে রেখেছি,
যাই হোক, বাংলাদেশের রাস্তায় এরকম হবে, এটা স্বাভাবিক। তারপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি জানি অনেকে বলবে ভাই আর কিছুদিন পরে নিতেন, আপনি কেন এখন নিছেন, এখন না নিলে আরো কিছুদিন পরে নিলে তো বাজাজের একটা নতুন ভার্সন বের হয়েছে ইন্ডিয়াতে। এখন ইন্ডিয়াতে যে ভার্সনটা বের হয়েছে আমার মনে হয় না 2025-এ বাংলাদেশে সেই ভার্সনটা আসবে, কারণ ইন্ডিয়াতে কোনো বাইক আসলে 1-1.5 বছর চলার পর পুরাতন হলে মডেলটা সেটা আমাদের দেশে আনে, এটা আমাদের দেশের বাইক কোম্পানিগুলোর একটা স্বভাব হয়েছে। না হলে আপনার আমার যেটা সবচেয়ে ফেভারেবল বাইক ছিল 310, যেটা আরটিআর টিভিএস 310, ওইটা আমার সবচেয়ে ফেভারেবল বাইক ছিল। এখন ওই বাইকটা আমি আসে নাই দেখে এই বাইকটা ক্রয় করতে হলো। আর রয়্যাল এনফিল্ড কেনার মতো আমার কাছে টাকা নাই। আমার এই বাইকটা পড়েছে আপনার 53,000-এর মতো, 3 লাখ। সো 3,53,000 টাকা দিয়ে আমি এই বাইকটা ক্রয় করেছি, অনেক হাইফাই। আমি এই বাইকটাও আমার ইএমআই করতে হয়েছে, 3,10,000 টাকা আমি অগ্রিম দিয়েছি, মানে ক্যাশ দিয়েছি, আরগুলো ইএমআই এর মাধ্যমে নিতে হয়েছে যেহেতু আমার ক্রেডিট কার্ড আছে। সো এই ছিল সম্পূর্ণ ভিডিওটা। আরো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করেন। আর বাইকটা সম্পর্কে আরো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনারা যদি এই বাইকটা চালান তাহলে কি কি প্রবলেম পড়তেছেন তা জানাতে পারেন। আমার কোনো প্রবলেম হলে সেটাও আমি আপনাদেরকে জানাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন, এগুলো করতে টাকা পয়সা খরচ হয় না। নতুন বাইক নিয়েছি, আমি করলে অনেক খুশি হব।